আমি যেই শহীদ পরিবারের বাসায় যাচ্ছিলাম সেখানে গিয়ে শুনছিলাম যে জামাতে ইসলামী এসে 2 লাখ টাকা দিয়ে গেছে বা বিএনপি এসে 1 লাখ টাকা দিয়ে গেছে। আমি দেখলাম যে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা শহীদ পরিবারকে নিজের জন্য কুক্ষিগত করার একটা প্রচেষ্টা। পার্লামেন্টে আমি বলবো প্রত্যেক এমপিরই উচিত যে বক্তব্য উপস্থাপনের সময় তার যে বক্তব্য সেটার সাথে জুলাই সনদের কি সম্পর্ক সেই সম্পর্কে উপস্থাপন করে জনসাধারণের জন্য সহজবোধ্য করা। তাহলে মানুষও বুঝতে পারবে জুলাই সনদ আসলে আমাদের কতটা জরুরি। এটা আসলে চোখের আড়ালে চলে যাবে না। আমাদের এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর নামে যা হয়েছে এটা তো আসলে মানসম্মত কিছু হয়নি। এটা আপনি একটা জাতির স্মৃতি সংরক্ষণের জায়গা হয়ে ওঠে নাই, আমাদের যাওয়ার জায়গা হয়ে ওঠে নাই। আওয়ামী লীগ ছাড়া এই দেশ ফাংশন করতে পারে, দিস ইজ প্রুভড অ্যান্ড মানে এটা ডান। কিন্তু আমাদের অর্জনের জায়গা বাকি আছে। এই সংগঠনকে অবশ্যই অনুতপ্ত হতে হবে তার কর্মকাণ্ডের জন্য। আমার সাথে ছিলেন একজন বিএনপি একজন খুবই সিনিয়র নেতা, উনি এখন এমপি আছেন। তো উনি বলছিলেন যে যদি এটা না করি, এটা যদি করেই ফেলি তাহলে জামাত রাজনীতি করবে কি দিয়ে। তার মানে এটা খুবই একটা মানে যথাযথ কোশ্চেন না, যা তাহলে বিএনপি আর জামাতের মধ্যে সেই পুরাতন ঐক্যকে আবার দেখতে পাচ্ছি যে জামাতের রাজনীতি বজায় রাখা বিএনপির জন্য অনেক বেশি প্রয়োজনীয় কিনা। নির্বাচনের আগে বলেছিলেন যে জামাতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না এবং এনসিপি কে কঠিন মূল্য চুকাতে হবে। এনসিপি কি কঠিন মূল্য চুকাচ্ছে? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই চেতনাকে অন্তরে লালন করা মানুষের সংখ্যা কম নয়, কিন্তু জুলাই চেতনাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার মতন প্রত্যয় খুব কম মানুষের মাঝেই আছে। তাদেরই একজন সামান্থা শারমিন। দর্শক, ৩৬ জুলাইয়ের মুখোমুখি অনুষ্ঠানে আজকে ফেস দ্য পিপল স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, সেই হিসেবেই আমরা আপনাকে প্রথম চিনেছিলাম। আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের আসলে প্রতিটি দিনই অসংখ্য এবং অগণিত স্মৃতি বিজড়িত। তারপরও যদি একটি বা দুটি স্মরণীয় ঘটনা শেয়ার করতে বলা হয় যেগুলো আজও আপনাকে ভাবায় বা ভুলতে পারেননি, সেরকম দু একটি ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন। না, ধন্যবাদ। আসলে এটা তো মনে করতে থাকলে সবই মনে পড়ে, সবকিছুই গুরুত্বপূর্ণ মনে হয়। প্রত্যেকটা মুহূর্তে এখন নতুন নতুন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে নতুন নতুন আরো মিনিং অর্থপূর্ণ হয়ে উঠছে, মিনিং তৈরি করছে নতুন। সো মূলত আমি আসলে সম্মুখ সারির যোদ্ধা বলতে মানে সমন্বয়কদের বোঝায়। তো সমন্বয়ক আমি ছিলাম না, আমি পড়াশোনা শেষ করেছি অনেক আগে। ওই যে ছাত্র জনতা অভ্যুত্থান, তো তাহলে ছাত্ররা হচ্ছে সমন্বয়ক, জনতার যে অংশ সেই অংশ থেকে আমার উঠে আসা। আর ইউনিভার্সিটিতে তো স্টুডেন্ট পলিটিক্স এর সাথে যুক্ত ছিলাম, সেই যে কারণে হয়তো একটু বেশি ইনভলভমেন্ট ছিল, এটা বলতে পারেন। আর আমার জায়গা থেকে আমার সবচেয়ে বেশি যেটা মনে পড়ে যে আমার কাছের কেউ মারা গেলে তো আসলে বেশি খারাপ লাগে, কাছের কেউ শহীদ হলে বেশি ওইটাকে বেশি হাইলাইট করে মানুষ। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, আমিও সাধারণ মানুষের মতোই। আমার কাছে মনে হয় আমার কাছের একজন ছোট ভাই ছিল, আপনি নাম শুনে থাকবেন, সাংবাদিক তাহির জামান প্রিয়। ওর সাথে আমার ওর মৃত্যুর 5 মিনিট আগে দেখা হয়েছিল। তো ওটা মনে হয়। ওর আম্মার সাথেও সেদিন দেখা হলো, তো ওর আম্মাও খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন যখন শুনলেন যে ওর সাথে আমার 5 মিনিট আগে, মানে জাস্ট ওর সাথে আমি কুশল বিনিময় করলাম। ও তো আসলে সাংবাদিকতা করতেছিল না, ও সবসময় অ্যাক্টিভিস্ট ছিল। তো স্বভাবতই ওর গলার সাংবাদিকতার কার্ড রেখে ওর হাতে হচ্ছে মানে লোহার কিছু একটা, যেটা দিয়ে ও একটু আগেই হয়তো মানে একটা প্রোটেস্টের সামনে ছিল, আবার ব্যাকে আসছে। তো এর মধ্যে ওর সাথে আমার দেখা হইলো, আমরা জাস্ট ঘুরে গেলাম, এর মধ্যেই হেলিকপ্টারের গুলি এবং ওই গুলিতেই ও শহীদ হয়েছে। এটা অনেকক্ষণ পরে আমরা জানতে পারছি, রাত 8টা। ওর সাথে আমার দেখা হয়েছে রাত বিকাল 5টার দিকে বা 5:15 এরকম। আর রাত 8টায় আমরা জানতে পারি যে তাহির জামান প্রিয় নিহত হয়েছে। সো এইটা মনে পড়ে আর কি খুব। এই আর আসলে ওই সময় তো এই যে যেটা বললেন যে কাছের কেউ মারা গেলেই তো ওটাই হাইলাইট হয়, বাট সময়টি এরকম ছিল যে যেই মারা গেছে, যে সিচুয়েশনে মারা গেছে, আসলে তাকেই মনে হতো যে সেই আপন। সেটা মুগ্ধ হোক, আবু সাইদ হোক, মনে হতো আপন, এবং চোখের জল
হেলেনি, এরকম এমন মানুষ কেউ আসলে নেই। পাওয়াটা না, আসলে সত্য। খুবই কঠিন ছিল। এটাই সত্য, এবং ওইটাই প্রত্যেকটা মানুষকেই নিজের আত্মীয় মনে হওয়া, নিজের ভাই এবং মনে হওয়া, বোন মনে হওয়া। এখনো মনে হলে মানে গুজ বাম্পস হয়, বা এখনো শুধু তাই না, একটা বিশাল বড় দায়িত্ব ফিল হয় না? এটা তো আমার তো খুব ফিল হয় যে প্রত্যেকটা মানুষ, এই যে জীবন, হাত পা চোখ গেল, এটা তো একটা বিশাল বড় দায়িত্ব আছে কাঁধের উপরে। দায়িত্বটাই বেশি ফিল হয় আসলে। আমি যে জায়গায় এখন অবস্থান করছি সেই জায়গা থেকে দায়িত্বের চাপটাই বেশি। সেখান থেকেই বলছি, সেই প্রসঙ্গটি নিয়ে বলছি, এই যে আহতদের কথা যেহেতু উঠে হুম। আসছে, শহীদ বা আহত পরিবারের সাথে আপনাদের যোগাযোগ কেমন আছে, বা রাষ্ট্র কি আসলে তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে? না, ডেফিনেটলি নট। সবসময় যেটা হয় যে বাংলাদেশের একটা অভ্যুত্থান বলেন, বাংলাদেশের যুদ্ধ বলেন, যে কোনো ধরনের মানুষের সাথে রাষ্ট্রের যে কলিশন, সেটার পরে যেই আহতরা থাকে, যে শহীদরা থাকে, তাদের পরিবারের দায় দায়িত্ব, এইগুলোর ব্যাপারে খুবই অবহেলা হয়। আমাদের এখানে অবহেলাটা আমি দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে অবহেলা, যে তাদেরকে পুনর্বাসন, তাদের দেখা। আমি সেদিন একজন শহীদ পরিবারের বাসায় গেলাম, যাদের এখনো চার্জশিট জমা নেওয়া হয়নি, এখনো দেওয়া হয়নি। তাহলে এটা তো মামলা কতটাই পিছনে আছে এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, এটা এরকম অনেকগুলো সিনারিও আছে, কারো এখনো চিকিৎসা শেষ হয়নি, শহীদ পরিবারে হয়তো খুবই বিপর্যস্ত বা অবস্থায় আছে, পুনর্বাসনের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় ঘটেছে, সেটা হচ্ছে অভ্যুত্থানের পর আমার এটাকে আমাকে খুব এফেক্ট করেছে এটা। আমি যেই শহীদ পরিবারের বাসায় যাচ্ছিলাম, সে সময় এনসিপি গঠন হয়নি, নাগরিক কমিটি ছিল। তখন তো আমাদের একটা দায়িত্ব হচ্ছে, শহীদ পরিবার সব আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এখনো দেখবেন যে অভিযোগ থাকলে আমাদের কাছে এই আপনাদের অভিযোগটা বেশি। তো আমি যেই শহীদ পরিবারের বাসায় যাচ্ছিলাম, সেখানে গিয়ে শুনছিলাম যে জামাতে ইসলামী এসে 2 লাখ টাকা দিয়ে গেছে, বা বিএনপি এসে 1 লাখ টাকা দিয়ে গেছে, বা এরকম একটা। আমি দেখলাম যে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা শহীদ পরিবারকে নিজের জন্য মানে কুক্ষিগত করার একটা প্রচেষ্টা। কিন্তু এই যে সকল শহীদ এবং সকল আহতদের নিয়ে সিস্টেমেটিক চেঞ্জ, এবং সেই সাথে স্বাস্থ্য ব্যবস্থারও চেঞ্জ, যাতে করে কেউ আসলে বিপর্যস্ত না হয়, সেটা তো আসলে দেখি নাই। আবার দেখেন, এই লাস্ট আমাদের তো আপনি দেখলেন যে সাভারে আমাদের একটা পদযাত্রার কর্মসূচিতে বোমা ওখানে হামলা বোমা হামলা হয়েছে। ওখানে কিন্তু একজন শহীদ পরিবারের বাবা একজন আহত হয়েছে, শহীদের বাবা আহত হয়েছেন। তো এই যে পুরো সিস্টেমেটিক গলতটা রয়ে গেছে আর কি, আমি বলবো। এই কারণে কি আপনি কিছুদিন আগে বলেছিলেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি জামাত দুজনেই আসলে এটাকে ইউজ করছে, বা আপনি বলেছিলেন যে বিএনপি জামায়াতকে জুলাই সনদ নিয়ে রাজনীতি করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এই মন্তব্যের পেছনে কি কারণ ছিল? না, এইটা বলেছে পার্লামেন্টারি ইস্যুতে। এটার কারণটা হচ্ছে যে মানে বিএনপির, এটা বলেছিলাম প্রসঙ্গক্রমে। আমার সাথে ছিলেন একজন বিএনপির একজন খুবই সিনিয়র নেতা, উনি এখন এমপি আছেন। তো উনি বলছিলেন যে যদি এটা না করি, এটা যদি করেই ফেলি, তাহলে জামাত রাজনীতি করবে কি দিয়ে? তার মানে এটা খুবই একটা মানে যথাযথ কোশ্চেন না? যা তাহলে বিএনপি আর জামাতের মধ্যে সেই পুরাতন ঐক্যকে আবার দেখতে পাচ্ছি, যে জামাতের রাজনীতি বজায় রাখা বিএনপির জন্য অনেক বেশি প্রয়োজনীয় কিনা, এটা ছিল আমার একটা সম্পূরক প্রশ্ন। সো আমি পার্লামেন্টারি জায়গা থেকে আমি এটা দেখতে পাচ্ছি যে সনদের জায়গা থেকে দেখেন, আপনি এই ইলেকশনটা আসলে একটা পলিটিক্যাল ইলেকশন ছিল, যেটাকে একটা খুবই মানে খুবই ছোট করে ফেলা হয়েছে। মানে এটা একটা জাস্ট আরেকটা গড়পড়তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এটা আসলে এটার পলিটিক্যাল ইম্পর্টেন্সটা কি? আপনার তো একটা গণ অভ্যুত্থান হচ্ছে একটা আপনার সকল মানুষের একটা রাজনৈতিক বহিঃপ্রকাশ। এটার পরে যেই নির্বাচন হবে সেটার মধ্যে একটা রাজনৈতিক বহিঃপ্রকাশের লক্ষণ দেখা দিতে হবে। তা না হলে এটা পলিটিক্যাল নির্বাচন হবে না। তো আমাদের ধরেন 1970-এর যে পলিটিক্যাল নির্বাচন, 70-এর যে পলিটিক্যাল নির্বাচন, তার আগে 46-এর যে পলিটিক্যাল নির্বাচন, আমি যদি সালটা ভুল না করে থাকি, তারপরে 90-এর পরে যে নির্বাচন, প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের এখানে 24-এর এত বড় আপরাইজিং আমাদেরকে কি পলিটিক্যাল বেনিফিট এনে দিল? সেটার মধ্যে আমি এটাকে যদি একদম ছোট করে আনি, আমার অনেক চাহিদা আছে, ছোট করে যদি আনি, তাহলে জুলাই সনদটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে জুলাই সনদে যে বিষয়গুলোতে 80টা বিষয় ঐক্যমত, 30টা বিষয় একেবারে অ্যাবসোলুট ঐক্যমত, তারপরে এই যে ছোট ছোট মানে ধরেন 8-10টা বিষয় খুব ইম্পর্টেন্ট, কিন্তু 8-10টা বিষয় কিছুটা দ্বিমত আছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আমরা দেখতে চেয়েছিলাম আলাপ, কিন্তু সেটাকে সংবিধান সংশোধন কমিটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ফলত কি হলো যে বিরোধী দল আর সরকারি দল একটা ঐক্যমত্য চলে আসলো যে জুলাই সনদ নিয়ে এখন আর পার্লামেন্টে
আলাপ করার প্রয়োজন নেই। আমি এখানে আসলে আমি মনে করি যে আমি আসলে যতটুকু জানি যে এনসিপি এটার সাথে একমত না। এনসিপি পার্লামেন্টে আলাপের ব্যাপারে তার অবস্থান ব্যক্ত করেছে, কিন্তু কিভাবে যেন মানে এই আলাপটা পুরোটাই একটা মানে এখন আর কোনো নন আলাপে পরিণত হলো। তাহলে এই বিষয়টাই আমি আসলে লক্ষ্য করার চেষ্টা করছিলাম যে বিএনপি জামাতের মধ্যে তাদের ওই পুরাতন বোঝাপড়া আর ঐক্য কাজ করছে কিনা, এটা আমার কোশ্চেন ছিল। আহ, জুলাই যুদ্ধটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাবেন এরকম একটা প্রত্যয় আপনার মধ্যে ছিল। তো পরবর্তীতে গণভোট বা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা যখন আড়ালে চলে গেল, স্লোগানটা কি আসলে স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বিকল্প কোনো রোড ম্যাপ আছে? বিকল্প রোডম্যাপ বলতে তো এখন পার্লামেন্টারি প্রসেস যখন ওয়ার্ক করে না তখন সেটা আসলে আন্দোলনের রূপ নেয়। এখন একটা আপরাইজিং এর পরে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এবং আমরা চাই যে সরকারি দলের মতো তার ফাংশনালিটি বজায় থাকুক, বিরোধী দল তার ফাংশনালিটি হেল্প করবে বা অপোজ করবে, তার অল্টারনেটিভ পলিসি ডিসকাশনে যাবে। এটা হচ্ছে পার্লামেন্টারি প্রসেসের অংশ। কিন্তু যখন আমার পলিটিক্যাল বোঝাপড়ার বা আমার অর্জনের সবচেয়ে বড় যেটা স্মারক হতে পারতো, কি এটা আমরা স্মারক বলেই তো সাইন করেছে প্রত্যেকটা দল, সেই সনদকে যখন সেই কাগজটাকে যখন জাস্ট ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো করে এটাকে উধাও করে ফেলা হয়, তখন কিন্তু আসলে এই যে এই পুরো প্রসেসটাকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। সো আমার কাছে মনে হয় যে এই যে মানে পার্লামেন্টারি প্রসেসের উপরে হতাশ করতে দেওয়া উচিত না, হতাশ হতে দেওয়া উচিত না। তাহলে বিরোধী দলকে সাহায্য করা উচিত সরকারি দলকে, যাতে করে সনদের আলাপটা পার্লামেন্টে হয়। বিরোধী দলের উচিত পার্লামেন্টেই সনদের আলাপ হবে এরকম সিচুয়েশন তৈরি করা। সেই সিচুয়েশনটা তার মানে কি আমি মাঠের আন্দোলনের কথা বলছি? একটা ইলেকশনের পরে 6 মাস বা 1 বছরের মধ্যে মাঠের আন্দোলন, সেটা কোনোভাবে ডেমোক্রেটিক গুড ট্রানজিশনের লক্ষণ না। ফলত আমি এখানে চাইবো যাতে এটা পার্লামেন্টে করার জন্য এক্সটেনশন মানে বাইরের দিক থেকে যত চাপ প্রয়োগ করা বা ডিপ্লোম্যাটিক যে ধরনের চাপ প্রয়োগ করা যায় সেগুলো করা। পার্লামেন্টে আমি বলবো প্রত্যেক এমপিরই উচিত যে বক্তব্য উপস্থাপনের সময়, বিশেষ করে বিরোধী দলীয় এমপির কাছ থেকে এটা চাইবো, বক্তব্য উপস্থাপনের সময় তার যে বক্তব্য সেটার সাথে জুলাই সনদের কি সম্পর্ক, সেই সম্পর্ককে উপস্থাপন করে জনসাধারণের জন্য সহজবোধ্য করা। তাহলে মানুষও বুঝতে পারবে জুলাই সনদ আসলে আমাদের কতটা জরুরি, এটা আসলে চোখের আড়ালে চলে যাবে না। তো এই কাজগুলো আসলে বিরোধী দল করতে পারে, কিন্তু পার্লামেন্টারি প্রসেস ওয়ার্ক না করলে তো এটা আসলে মাঠের আন্দোলনে যাবে, আর কোনো অন্যথা থাকবে না তখন। আমরা যদি জুলাই জাদুঘরের প্রশ্নে আসি, জুলাই জাদুঘর মানে এই যে এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত করা যায়নি, এই যে দীর্ঘসূত্রিতা, এটার পেছনে কি কোনো আমলাতান্ত্রিক জটিলতা নাকি নীতিগত অবহেলা, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা প্রথমত নীতিগত অবহেলার জায়গাটা আপনি ভালো বলছেন। এটা আমার কাছে মনে হয় যে এই মানে শব্দবন্ধ ভালো ব্যাখ্যা করতে পারে এই অবস্থাটা। আমার কাছে মনে হয় যে জুলাইয়ের জাদুঘরটা, যে এই জাদুঘরটা আসলে এক ধরনের স্মারক। আমাদের এই যে জুলাইয়ের যে সামষ্টিক স্মৃতি, আপনার এক ধরনের স্মৃতি আছে, আমার মাথায় এক ধরনের স্মৃতি আছে, নানান মানুষ নানান কিছু দেখেছে। এই স্মৃতিগুলোকে মোটামুটি রিফ্লেক্ট করার একটা জায়গা হয় জাদুঘর ইউজুয়ালি, আপনি যেই জাদুঘরই এটাকে ধরেন না কেন। সো জাদুঘর তো খুব ইম্পর্টেন্ট। আমি আমার ফ্যাকাল্টি মানে আমার যে মানে ডিসিপ্লিন সেটার জায়গা থেকে আমি বলতে পারি যে স্মৃতি সংরক্ষণের সবচাইতে উত্তম জায়গা হয় জাদুঘর। নেক্সট জেনারেশনের জন্য ইতিহাস সংরক্ষণ, নেক্সট জেনারেশন শুধু না, আপনি উই আর অলরেডি দ্য নেক্সট generation. জেনারেশন, বিকজ আমাদের যে মানে গণঅভ্যুত্থানের স্মৃতি কিন্তু ম্লান হতে বসেছে। এখন ভিডিওগুলো দেখলে আবার কিছুটা চাঙা হয়, কিন্তু কিছুটা কিন্তু অনেকটাই মানে সামনে না থাকে, জুলুমের মধ্যে না থাকলে আসলে ওই বিষয়টা আবার যেটা কমে মানে যেতে জুলাইয়ের থাকে। পরে দেখা যাবে যে এখন যেমন নস্টালজিক হয়ে যাচ্ছে অনেকে, কিন্তু জুলাই পরবর্তী সময় আবার হয়তো আস্তে আস্তে একটু ম্লান হতে থাকবে। আবার তো এটা ম্লান হতে থাকবে। জাদুঘরটার প্রয়োজনীয়তাটা কিন্তু এটা খুবই হাই। এটা আমি আমার ডিসিপ্লিনের জায়গা থেকেও বলবো, প্লাস আমি এটা একজন আন্দোলনকারী প্লাস একজন রাজনীতিবিদ হিসেবে বলবো, আমাদের একটা বেস দরকার। জুলাই হচ্ছে আমাদের বেস। আমাদের যেমন আমরা ৭১-কে একটা বেস ধরে রাজনীতি করি, আমরা জুলাইকেও একটা বেস ধরে রাজনীতি করি। সেই জায়গা থেকে এই বেজের মধ্যে থেকে আমরা কি কি বলতে চেয়েছিলাম, যেই কথাটা পরিস্ফুটন হয় নাই, যেই কথাটা আসলে রাজনীতিবিদরা আরো বলতে পারেন নাই, সেই বিষয়গুলো তো আমার নেক্সট জেনারেশনও বলবে। বা আমার আপকামিং যে এখন স্কুল কলেজে যারা পড়ছে, এটা তো নেক্সট জেনারেশন না, আমাদের কাছাকাছি জেনারেশনই, তারা হয়তো এখন দেখবে, বলবে। সো জুলাইয়ের এই জাদুঘরটা আসলে ওই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু এই জাদুঘরটা ওপেন করতে না দিয়ে
বরঞ্চ এখানে আমি দেখলাম যে নানান ধরনের রিপোর্ট তৈরি করা হচ্ছে, এবং এইটা তো যদি এমন হতো এটা সমস্ত টেলিভিশনে এই রিপোর্টটা করছে, তাহলে বোঝা যেত না আসলে এই জাদুঘরটার কোনো প্রবলেম আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুটি কয়েক, এবং যাদের ব্যাপারে কোশ্চেন আছে এই ধরনের টেলিভিশন দিয়ে এই রিপোর্ট গুলো করানো হচ্ছে। হ্যাঁ, মান সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন, মান সম্পর্কে প্রশ্ন করার জন্য তো আমার জাদুঘরটা দেখতে হবে, জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে, লেট দেম স্পিক, মানে জাদুঘরে যারা যাবেন, হ্যাঁ এটা দেখার জন্য তো মানে বলার জন্য তাকে দেখতে হবে। সো এটা বন্ধ করে রাখার মধ্য দিয়ে এক ধরনের সংকীর্ণতা এবং ওই যে পাওয়ার পাস করতে না চাওয়ার এক ধরনের আকাঙ্ক্ষা থাকতে পারে, এবং সম্ভবত কিছু চেঞ্জ করা হচ্ছে। একটা বিষয় শুনলাম, ফেলানির স্মৃতিতে যে ওয়ালটা তৈরি করা হয়েছিল সেই ওয়ালটা নাই এখন আর, এরকম একটা কথা শুনেছি। কিছুটা সত্যতা আছে বলেও শুনেছি, বাকিটা এখন এটা খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং শুনেছি যে সম্ভবত এটা এই যে আমরা যে চাপ দিয়েছি কালেকটিভলি, এই চাপটা ওয়ার্ক করেছে এবং জুলাই সম্ভবত এটা ওপেন হচ্ছে। আচ্ছা, ৭১-এর বিষয়ে বলছিলেন, জাদুঘরের প্রসঙ্গ যখন আসছিল, আমরা প্রায় সময়ই দেখতে পাই জেনজি যারা কিনা জুলাই চেতনাটাকে লালন করে, এমন অনেকেও সামাজিক মাধ্যমে দেখা যায় যে ৭১-এর চেতনাটাকে হেয় করে অনেক সময় সামাজিক মাধ্যমে নিজস্ব মতামত বা পোস্ট দেয়। কখনো কি মনে হয় যে ধীরে ধীরে হয়তো বা জেনারেশন টু জেনারেশন জুলাই গণ অভ্যুত্থান কখনো বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? না, এটার সমস্যাটা কি হয়, এটা কেন হয় আমি আপনাকে বলি। এটা তো হয়, এটা তো হচ্ছে, এটা দেখতে পাচ্ছি, এটা এপিডেমিক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা কেন হয় সেটা একটু বলি। জামাতে ইসলামী যে বিচারিক প্রক্রিয়া, যে আইনি প্রক্রিয়া আসলে জামাতে ইসলামের নেতাদের বিচার হয়েছে, ওই সময় থেকে পুরো কন্টিনিউয়াসলি এই যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখনই আসে তখন একটা বিষয় কিন্তু সবসময়ই খুব গুরুত্বপূর্ণ হয়েছে, বিচারিক প্রক্রিয়া কেমন এবং আপনার তথ্য উপাত্ত এবং প্রমাণাদি কিভাবে সংরক্ষিত হয়েছে বা সংরক্ষণ হবে, বা কোন তথ্যকে আপনি ধরবেন কোনটাকে ধরবেন না, কোন প্রমাণটা এত বছরের আগের প্রমাণ আপনি কিভাবে রাখবেন না, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মামলার ধরন, কিভাবে মামলাটা করা হয়েছে, কাদেরকে সাক্ষী রাখা হয়েছে, এই বিষয়গুলো। আমাদের এখানে এই যে মুক্তিযুদ্ধ, এটাও কিন্তু একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন, এটা পার্টি ট্রান্সফরমেশন না। তার মানে আপনি পাকিস্তান থেকে বাংলাদেশ হচ্ছেন, এটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন। মামলা যখন হয়েছে এটা পার্টি ট্রান্সফরমেশনের মতো করে মামলা হয়েছে। কিরকম? এটা জুলাইয়ে এসে আমি পুরোপুরি এই প্রক্রিয়াটা বুঝতে পেরেছি একরকমের, যে আপনি আগে আওয়ামী লীগ করতেন, আপনি বিএনপির লোকটা এখন পাওয়ারে আসছে, এখন আপনার নামে মামলা হবে। এটা হচ্ছে যখন ধরেন 96 পরে আওয়ামী লীগ যখন চলে গেল, 96 আওয়ামী লীগ আসলো, পরের বার যখন বিএনপি আসলো, তখন যখন যেভাবে মামলা হয়েছে, মানে আওয়ামী লীগ থেকে বিএনপি চেঞ্জ হলে যেভাবে মামলা হয় বা বিএনপি থেকে আওয়ামী লীগ চেঞ্জ হলে যেভাবে মামলা হয়, এইভাবে করে মামলা হচ্ছে। তাহলে এইভাবে করে মামলা হলে মামলাগুলোর কি হয়, যে আপনি 200 অজ্ঞাতনামা, 300 অজ্ঞাতনামা, এবং হচ্ছে মানে একদমই সুনির্দিষ্ট কোনো আপনি রাখছেন না, মানে আসামি রাখছেন না। বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে, অনেক ক্ষেত্রে পাওয়া যায়নি। যখন রাজনৈতিক হয়ে যায় মামলাটা, তখন আর্গু করার সুযোগ থাকে এই মামলা নিয়ে। আমরা তো আমাদের জুলাইয়ের মামলা নিয়ে আর্গু করতে চাই না, মানে আমরা তো এই বিষয়গুলো চোখের সামনে দেখেছি। একটা পর্যায়ে এই যে এখন মানে শহীদুল ইসলাম পান্না, সম্ভবত তার নাম তাই, উনি অস্বীকার করে বসছেন যে কি হয়েছে জুলাইয়ে, উনি টকশোতে এটা অস্বীকার করে বসছেন। এই ধরনের ঘটনাগুলো কখন ঘটে? যখন হচ্ছে তথ্য প্রমাণাদির সংকট একটা মোটা দাগে একটা জায়গা দখল করে নেয়, এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও কাছাকাছি ঘটনা ঘটেছে। এই যে তালবাহানা হয়েছে এবং জামাত ইসলামীকে আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করা হয়েছে, ফলত তথ্য প্রমাণাদি গায়েব করে ফেলার একটা রাজনীতি ছিল। এর মধ্যে তো জামাত ইসলামীও পাওয়ারে ছিল, তাহলে তথ্য প্রমাণ অনেক কিছুই তারা চেয়েছে এবং পেরেছে, তথ্য প্রমাণ যেগুলো ছিল সেগুলো গায়েব করা। তো এই যে সংকট, তথ্য প্রমাণের সংকটটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক আস্ফালন। সো আমি যেটা বলতে চাই যে এই যে মানে এটা মানে যারা এখন এই যে কালেকটিভ স্মৃতির কথা যেটা বললাম, সামষ্টিক স্মৃতি, আমাদের জেনারেশনটা এই মুহূর্তে 24 দেখেছে, তার মাথায় 71-এর স্মৃতিটা নাই। যখন আবার এই 24-এর স্মৃতি এখন যখন তাদেরকে 71-এর স্মৃতিটা জানানোর দায়িত্ব, ওইটাই আমি বললাম, প্রমাণ রাখার দায়িত্ব ছিল, এই যে জাদুঘর সংরক্ষণের দায়িত্ব ছিল আমাদের। এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর নামে যা হয়েছে, এটা তো আসলে মানসম্মত কিছু হয়নি। এটা আপনি একটা জাতির স্মৃতি সংরক্ষণের জায়গা হয়ে ওঠে নাই।
আমাদের যাওয়ার জায়গা হয়ে ওঠে নাই। আমরা জাতি হিসেবে বা আমি মানুষ হিসেবে যখন লো ফিল করব, এরকম একটা ইন্সপিরেশনের জায়গা আসলে হয়ে আমাদের ওঠে নাই। ইতিহাসকে যদি আমরাই সংরক্ষণ না করতে পারি বা আমরাই যদি এটাকে সম্মান বা শ্রদ্ধা না করতে পারি, তাহলে বহির্বিশ্বে আমরা আসলে কি প্রত্যাশা করব? না, এটাই তো গুরুত্বপূর্ণ যে আমি আসলে মানে বহির্বিশ্বের জায়গা থেকে যাওয়ার আগেও আমি তো আমার জায়গা থেকে এটা ভাবার চেষ্টা করবো যে আমরা তো ধরেন কিছুদিন পরে মানে আজ থেকে 20 বছর পরে আওয়ামী লীগ যদি এইভাবে মামলাগুলো চলতে থাকে এবং যদি এইভাবে জাস্টিস এনশিওর না হয়, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার আর জাস্টিসের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমরা এটাকে জাস্টিস সিস্টেম বলি, বাট ইটস নট জাস্টিস সিস্টেম প্রপারলি। কারণ আপনি ল অ্যান্ড অর্ডার এনশিওর করছেন যে এখানে আওয়ামী লীগের লোকটা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাকে আপাতত সাইড লাইনে, সে যতক্ষণ না মাফ মাফ চায় ততক্ষণ পর্যন্ত। কিন্তু এটা আপনি তাকে থামায় রাখতেছেন, কিন্তু জাস্টিস তো অন্য আরেকটা বিষয়, যে কে কে এটার সাথে জড়িত, কিভাবে জড়িত, কেন এই পরিস্থিতি আসলে তৈরি হলো, এটা নিয়ে টোটাল একটা আমার পুরো বিচার ব্যবস্থা এবং সেই সাথে আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাও ইনক্লুডেড হয়ে যাবে। সো এই টোটাল জাস্টিস সিস্টেমটা ওয়ার্ক করে না। সো আমি যেটা দেখতে পাই যে এই যে সুযোগটা মুক্তিযুদ্ধের সময়ে যেই যাদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সেই অভিযুক্তরা এখন যেমন ঘুরে বেড়াচ্ছেন, এখনো রাজনীতি করছেন, এখন বলছেন যে এটা তো মানে অনেক আগের ইস্যু। আপনি যেটা বোঝাচ্ছেন সেটা জামাতে ইসলামের দিকে হ্যাঁ, ইঙ্গিত করছে। এবং তারা যখন বলছেন যে এটা আমরা তো এখন নতুন জেনারেশন, তাহলে নতুন মানে আওয়ামী লীগের সময়ে যে যারা এই সময়ে যারা অন্যায়গুলো করেছে, আজ থেকে 30 বছর পরে তো জেনারেশন পরিবর্তন হবে, 20 বছর পরে জেনারেশন পরিবর্তন হবে, তাহলে কি নতুন জেনারেশন এসে বলবে আমরা তো আসলে 24 দেখি নাই? ঠিক সেই প্রশ্নটা সেই দিকেই ছিল যে হ্যাঁ, আমি এটাই বলছি যে ওই দিকে আসলে নিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। এই কারণে আমি সবসময় জাস্টিস সিস্টেমের উপর খুবই জোর দিই। নির্বাচনের আগে বলেছিলেন যে জামাতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না হুম। এবং এনসিপি কে কঠিন মূল্য চুকাতে হবে। এনসিপি কি কঠিন মূল্য চুকাচ্ছে? না, ডেফিনেটলি আপনি দেখেন না, মানে তোফায়েল আহমেদের শোকে তো আসলে এনসিপি কে দাঁড়াতে হলো। এনসিপি সিঙ্গেল থাকলে তাকে দাঁড়াতে হতো? তখন এটা- তো সরকারি দল দাঁড়িয়েছে, জামাত ইসলামী দাঁড়িয়েছে, এনসিপি কেও দাঁড়াতে হয়েছে। আমার ধারণা যে এনসিপি যদি সিঙ্গেল থাকতো, তার যদি স্বতন্ত্র অবস্থানে এরকম এমপি, এই কজন এমপি থাকতো, বাইরের চেয়ে কম থাকতো, একজন দুইজন থাকতো, অসুবিধা ছিল না। আমরা সো এটা কঠিন মূল্য চুকানোর একটা এক্সাম্পল। এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো, কিন্তু আমি এখন পিক এন্ড চুজ করতে চাই না, কারণ একটা পরিস্থিতিতে এটা পার হয়ে গেছে। এখন দেখা যাক সামনের দিনে আসলে এটাকে তাহলে ওভারকাম করার উপায় কি। মানে এনসিপি কি কোথাও ভুল করছে, বা যদি পেছনের সময় ফিরে যেতে বলা হয়, এমন কোনো কিছু আছে যেটা শুধরে নেওয়া যায় বা শুধরে নিতে চান? এখন এরকম আলাপ করতে গেলে তো অনেকগুলো আলাপ করতে হবে। আমি ফ্র্যাঙ্কলি অনেক কিছুই আলাপ করতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা নিয়ে কম্পারেটিভ ডিসকাশনটা আসলে হবে কিনা। যেমন ধরেন যে আমি আমার কাছে মনে হয় যে এই যে 6 জন এমপি, এই যে এমপি মানে পাঠাতেই হবে পার্লামেন্টে, না হলে আসলে রাজনীতি টেকে না। এই রাজনীতি তো পরিবর্তন করার কথা এনসিপির আসলে, তাই না? যে মানে পাওয়ারে না গেলে রাজনীতি মানে না থাকার যে সংকট, এটা যে আসলে ভুল, এইটাই তো আসলে ইয়াং জেনারেশন প্রুফ করতে পারতো। আপনি কি বরঞ্চ বলতে একটা চাচ্ছেন যে রাজনীতির ধারা বা চিত্রপট পরিবর্তন করার বদলে তথাকথিত রাজনীতিতেই আসলে এনসিপি গা ভাসাচ্ছে, এমন কিছু বলছেন? এইটা কিছুটা গা ভাসাচ্ছে। আবার আরেকটা বিষয়, একটা আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টটা তো খণ্ডন করার আগ পর্যন্ত তাহলে এটা ধরতে হবে। যেমন ধরেন আর্গুমেন্টটা এরকম যে আপনি তো সিস্টেমের ভিতরে ঢুকে আস্তে আস্তে সিস্টেম পরিবর্তন করবেন, এরকম একটা আর্গুমেন্ট কিন্তু সবসময় থাকে পলিটিক্সে। সো আমার কাছে আমি সবসময় একটু মনে করি যে সিস্টেম পরিবর্তন করে তারপরে সিস্টেমের অংশ হওয়া, এটা আমি প্রেফার করি। কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকে আসলে সিস্টেম পরিবর্তন করার বদলে অনেক সময় দেখা যায় যে সিস্টেম আমাকে এমন ভাবে গ্রাস করছে যে সিস্টেমের আমি একটা জাস্ট অ্যানাদার স্লেভে পরিণত আমি হচ্ছি, উল্টো সিস্টেমের অংশ অংশ হচ্ছি। হয়ে হ্যাঁ, যাচ্ছি। লেজিটিমেসি দিচ্ছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। সো এইটা মানে আমরা আসলে মানে যে চেঞ্জ গুলো দেখতে চেয়েছিলাম, অনেক সময় হয় কি যে আপনারা তো পার্লামেন্টে আছেন, আপনারা বলেন এরকম একটা বিষয়, কিন্তু এত এত ভাস্ট জায়গা থেকে আমাদের পরিবর্তন করার সুযোগ আছে যে এই সুযোগগুলো অনেক সময় পার্লামেন্টে আলাপ করারই অপশন থাকে না। সো পার্লামেন্ট কেন্দ্রিক হয়ে গেলে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে রাজনীতির, কারণ পার্লামেন্টের বাইরেই আসলে মানুষ অনেক বেশি। সো এটা একটা বিষয় আমার কাছে মনে হয়। আপনার কাছে কেন মনে হয় যে বিএনপি একটা অরাজনৈতিক জেনারেশন তৈরির পথে আছে? এরকম মন্তব্যের পিছনে কি কারণ ছিল? হ্যাঁ, আপনি বেশ ভালো স্টাডি করেছেন, আমি এটা বলেছিলাম। এটার একটা কারণ হচ্ছে আমার একটা বোধোদয় হয়েছে যে যখন আপনি রুল করতে চান কোনো সোসাইটি, কোনো কান্ট্রি,
কোন একটা জনগোষ্ঠী রুল করার প্রাথমিক শর্ত হচ্ছে আপনি অনেক বেশি চ্যালেঞ্জড হইতে চাইবেন না, অনেক বেশি আপনাকে কেউ কোশ্চেন করবে এই জিনিসটা আপনি চাইবেন না, এটা কন্ট্রোল করতে চাইবেন। ফলত আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশ সমান, যে আমাদের সোসাইটি সবকিছু পরিবর্তন হয়ে যাবে, সেই আকাঙ্ক্ষাকে কমিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে নিয়ে আসলাম, তাই না? ঐক্যমত্য কমিশনের আকাঙ্ক্ষা থেকে বেরোলো একটা কাগজ, জুলাই সনদ। সেই জুলাই সনদে আমরা তখন বললাম যে আমরা গণপরিষদ নির্বাচন চাই। ঠিক আছে, গণপরিষদ নির্বাচনটাকে সালাউদ্দিন আহমেদ আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না আমরা এটাকে গণভোট করি। গণভোটের ব্যাপারে উনি অসম্ভব দারুণ কিছু যুক্তি দিলেন, আমরা এগ্রি করলাম, ঠিক আছে গণভোট করি। তারপরে উনি মানে মানে কিভাবে এক্সপেকটেশন মিনিমাইজ হচ্ছে আপনি এটা খেয়াল করেন, যে গণভোটটাকে মিনিমাইজ করে নিয়ে আসা হইলো যে আমরা আমাদের মতো করে করবো, আমরা জিতলে আমরা বিএনপি যেভাবে চাই সেভাবে রিফর্ম করব। ওই বিএনপি যেভাবে চাই সেভাবে রিফর্ম 31 দফায় আপনার সমস্ত কিছুই ছিল, ওনারা যেগুলোতে বাধা দিয়েছেন বা দ্বিমত জানিয়েছেন ঐকমত্য কমিশনে, ওগুলো সবই বিএনপির 31 দফার অংশ। সেই 31 দফা থেকে এক্সপেকটেশন আরো মিনিমাইজ করে সংবিধান সংশোধন কমিটিতে চলে গেল। এই মুহূর্তে এখন সংবিধান সংশোধন কমিটিতে আছে। তার মানে সংবিধান সংশোধন কমিটিতে শুধু সরকারি দল আছে আর বিরোধী দলের কেউ নেই। সো আপনি দেখেন যে কোথায় আকাশ সমান, আকাশ সীমা পর্যন্ত আপনার এক্সপেকটেশন বা আপনার সম্ভাবনা, সেটাকে কমিয়ে আনতে আনতে কোথায় এনেছেন। এখন সমস্যা, এখন বিষয়টা হচ্ছে আমার তো আর প্রাসঙ্গিকতা নাই। আমি তো এখন আর যদি বলি যে আমি এখন গণপরিষদ নির্বাচনই ছিল সবচাইতে উত্তম উপায়, আমি এখন অপ্রাসঙ্গিক কথা বলবো, তাই না? যদি আমি এটা দাবি করি, তার মানে আমাকে এখন প্রাসঙ্গিক থাকতে গেলেও সনদের কথা বলতে হবে, সনদের কথাও এখন অপ্রাসঙ্গিক, সংবিধান সংশোধন কমিটির কথা বলতে হবে। তার মানে এটাকে কমিয়ে এমন একটা পর্যায়ে আনা হয়েছে, আপনি যাতে রাজনীতি নিয়ে আর কথা না বলেন, আপনি যাতে আর কোশ্চেনই না করেন, আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে এটাকে কমায় ছোট করে নিয়ে আসেন। ছোট করে নিয়ে এসে আপনি শেষ পর্যন্ত কি করবেন, দুইটা দলের মধ্যে কথা বলবেন, আমি এনসিপি করি আপনি বিএনপি করেন আরেকজন জামাত করে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা এনাফ। আমি এইটাকে নির্দেশ করেছিলাম বেসিক্যালি। আচ্ছা, জুলাইয়ের চেতনা বিরোধী কিছু মানুষ জুলাই নিয়ে যে কটূক্তি করছে সাম্প্রতিক সময়ে, যার মধ্যে মেহের আফরোজ শাওন আছেন, মাহিয়া আছেন অভিনেত্রী, এই প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন যে জুলাই নিয়ে কটূক্তিটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচনা করা যায় কিনা বা ক্রিমিনালাইজেশন করা যায় কিনা, এটা নিয়ে সামাজিকভাবে আলাপ হওয়াটা জরুরি। রাইট, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথমত বাক স্বাধীনতার বিষয়ে, মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা জাতিগতভাবে একমত হতে পারি নাই যে মত প্রকাশের স্বাধীনতার কোন অংশটুকু আমরা একটু হইলেও রেস্ট্রিক্টেড রাখবো, যাতে করে আমরা কাউকে হার্ট না করে ফেলি বা আমরা কারো রাজনৈতিক স্বাধীনতাকে হস্তক্ষেপ করে না ফেলি। এইটাকে, এই যে আমরা যে ঠিক করি নাই, এই লুপহোলটা ব্যবহার করছে আওয়ামী লীগ এবং তার দোসররা। তারা এই জায়গাটুকুতে যে তার মত প্রকাশের স্বাধীনতা, এখন মত প্রকাশের মানে বেসিক্যালি এই যে এত মানুষের হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞকে তারা এক বাক্যে নাই করে ফেলছেন। জাহিদুর রহমানের সাথে আমি এক জায়গা থেকে একমত যে এই কটূক্তিকে একটা লেভেল পর্যন্ত আমাদের টলারেন্স, মানে জিরো টলারেন্স থাকা উচিত। কারণ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে দিতে চাই না যে একটা এত বড় ত্যাগের পরে, এত বড় একটা অর্জনের পরে, এত অল্প সময়ে মানে যারা অন্যায়কারী তাদের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষমাবিহীন অ্যাপিয়ারেন্স আসতে পারে এবং তারা অনেক কিছু ব্যবহার করছেন। দেখেন, আমি একটা জিনিস বলি যে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটা ট্রানজিশনাল জাস্টিস চেয়েছিলাম, কিন্তু আমাদের একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন ঘটে গেছে। আওয়ামী লীগ ছাড়া এই দেশ ফাংশন করতে পারে, দিস ইজ প্রুভড অ্যান্ড মানে এটা ডান। যে আমরা আওয়ামী লীগকে হটানো হয়েছে আপরাইজিং এর মধ্য দিয়ে, সেটাতেও মানুষ সীমাবদ্ধ থাকে নাই তো, তারপরে তো একটা ইলেকশন হয়েছে। এই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের দোসর যত ধরনের পার্টি আছে তাদেরকে তো নাকচ করেছে বাংলাদেশের মানুষ, অ্যাবসলুটলি নাকচ করেছে। প্রয়োজন তো পড়ে নাই এরকম একটা অ্যাবসলুটলি ব্লাডশেড বিহীন একটা নির্বাচন করতে, আওয়ামী লীগকে তো প্রয়োজন হয় নাই। এটা তো বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, মানে আপরাইজিং এর মধ্য দিয়ে এটা অনেক বড় পাওয়া। তার মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ফাংশন করতে পারে, কোনো প্রবলেম হয় না বাংলাদেশের ডেমোক্রেটিক মানে ভ্যালুজ প্রোটেক্ট করতে, কোনো প্রবলেম হয় না। তার মানে এই যে মানুষগুলো কথা বলছে, এগুলো হচ্ছে এক ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা। এই অস্থিরতাকে আমরা অন্যান্য অস্থিরতা যেভাবে ডিল করি বাংলাদেশে, সেভাবেই আমরা ডিল করব। এবং সেই জায়গা থেকে আমি মনে করি কটূক্তির ব্যাপারে কোন ধরনের মন্তব্যকে আমরা
মানে কিছুটা তো আমাদেরও খারিজ করতে হবে, আমাদেরও বিচার ব্যবস্থা উন্নত করতে হবে, আমাদেরও খারিজ করতে পারতে হবে। কিন্তু একেবারে এত মানুষের লাশকে এক কথায় নাকচ করে দিবে, এগুলো তো আসলে সহ্য করা উচিত এগুলো না। কি আওয়ামী লীগকে ফেরানোর কোনো কৌশল বলে মনে হয়? অফকোর্স আওয়ামী লীগকে ফেরানোর কৌশল ওনারা ব্যর্থভাবেই করছেন। এটা হচ্ছে, আমি আপনাকে বলি যে ওনারা যারা কথা বলছেন, আপনি এখন যাদেরকে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আওয়ামী লীগের দেখছেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ওনারা হচ্ছে 37th লেয়ার অফ দ্য পার্টি অফ আওয়ামী লীগ, 37th লেয়ার। আপনি আরো নিচে ধরতে পারেন, ওনারা আওয়ামী লীগের কোনো লেয়ারই পড়েন না। আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখন ওনারা কোনো একজনের মানে ফুড ফরমাস খাটতো বলে আমি ধারণা করি, কিন্তু ওনারা তো আসলে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না। তার মানে আওয়ামী লীগের এমনই দশা হয়েছে, মানে এই যে মানুষের খারিজ করার আরেকটা উদাহরণ, এমনই দশা হয়েছে তার 40তম 42তম 50তম লেয়ার থেকে মানুষ তুলে এনে এখন তাকে স্ট্যাবলিশ করতে হচ্ছে, কিন্তু তারা কোনো অর্থেই আওয়ামী লীগের কোনো কিছুই না। কিন্তু তারা এখন কিন্তু তাদের পেছনে গুরুত্বপূর্ণ ব্যাকআপ আছে, এটাই আসলে আর তো কেউ নাই। মানে আপনি কখন আপনার 57তম লেয়ারকে আপনি কাজে লাগান, কারণ আপনার 56 লেয়ার তো নাই। কারণ আপনার ওই নিচ থেকে যারা খুবই ইনকম্পিটেন্ট ইনকেপেবল লোকজনকে মানে নিয়ে, একটা ডেসপারেট সিচুয়েশন, ডেসপারেট সিচুয়েশন তো বটে, এনাদেরকে নিয়ে আসা। এবং আপনি দেখবেন যে প্রত্যেকে এনারা যারা কথা বলছেন, ওনাদের মেরিট দেখেন, ওনাদের কাজের দক্ষতা দেখেন, ওনাদের মানুষের উপরে একসেপ্টেন্স, মানুষ যে তাদেরকে এমনিতেই একসেপ্ট করে কতটুকু, সেই জিনিসটা দেখেন। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে দেখেন ওনাদের যে পেশাগত দক্ষতা, সেটা যদি আপনি বিচার করেন, দেখবেন যে ওনারা আসলে আমাদের ভ্যালু অ্যাড করার মতো, আমাদের সোসাইটি স্ট্রাকচারে বা অকুপেশনাল স্ট্রাকচারে ভ্যালু অ্যাড করার মতো কেউই না ওনারা। কিন্তু ওনারা কথা বলছেন ওই যে মার্কেট পাচ্ছেন, একটু অ্যাটেনশন পাচ্ছেন, আওয়ামী লীগ তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু এইটা আসলে আমি বললাম তো, এটা আপনি যত পিছিয়ে নিতে চান, আমি তো 37 বলে আমার এখন একটু আফসোস মনে হচ্ছে, আমার মানে 37তম না, অন্য 77তম লেয়ার থেকে তুলে নিয়ে আসতেছেন। তো এইটাই হচ্ছে মানে আওয়ামী লীগের চিত্র এখন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। কিছু প্রশ্ন করতে চাই, যেমন সম্প্রতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আপনি একটি ক্ষুব্ধ স্ট্যাটাস দিয়েছেন সামাজিক মাধ্যমে। দ্বিপাক্ষিক সম্পর্ক, দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে এরকমটা কি আসলে, এই কর্মসূচিগুলো কি আসলে স্বাভাবিক, নাকি আপনি এটাকে সার্বভৌমত্ব লঙ্ঘনের একটা চিত্র হিসেবে দেখছেন? মানে ক্ষোভটা কিসের ছিল? না, এটা ক্ষুব্ধ স্ট্যাটাস না। বিষয়টা হচ্ছে যে আপনার কিছু কিছু বিষয় বুঝতে হয় যে আসলে এটার ভিজুয়ালটা কি রিপ্রেজেন্ট করে। আপনি যখন ডিপ্লোমেসি করেন, ডিপ্লোমেসির সবচাইতে ক্রুশিয়াল বিষয় তো আপনার চিত্র। যেমন ধরেন ভ্লাদিমির পুতিন কিভাবে বসেন, কিভাবে চলেন, উনি অ্যাঙ্গেলা মেরকেলের সাথে সবসময় কুকুর নিয়ে দেখা করতেন, কারণ অ্যাঙ্গেলা মেরকেল কুকুর ভয় পেতেন। এই তথ্যটা কিন্তু আসলে যারা পলিটিক্যাল বিশ্লেষক তাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা দিয়ে একটা মানুষের মেজাজ রিড করা যায়। সো ভিজুয়ালাইজেশন ভেরি ইম্পর্টেন্ট ইন ডিপ্লোমেসি। সো যখন একটা বিষয়ের ভিজুয়ালাইজেশন আপনার, মানে সংসদ কি, সংসদ আমরা যেটা বলি আমাদের পলিটিক্যাল, আমাদের সংসদের অনেক সমস্যা থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে আলাপ করব, কিন্তু সংসদ মানুষের কাছে কি, যে সারা দেশ থেকে সবচাইতে যোগ্য নির্বাচিত রাজনৈতিক মণ্ডলী ওখানে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন এবং আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। এটা কিন্তু আবেগ এবং সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, দায়িত্বর প্রশ্ন। তো এরকম একটা জায়গাকে আমরা কিন্তু প্রত্যেকে সম্মান করতে চাই। তো সম্মানের জায়গায় এরকম একটা জায়গাতে যখন আমরা অন্য আরেকটি দেশের, যে কোনো দেশ হতে পারে, এটা শুধু আমেরিকা না, আপনি যে কোনো দেশের বলেন, যে এইভাবে জাঁকজমকপূর্ণ ভাবে তার 250তম জন্মবার্ষিকী মানে উদযাপন করা, স্বাধীনতা দিবস এটা উদযাপন করা, এটার তো প্রয়োজন ছিল কিনা। আমি বলছি যে এটা কি কোনোভাবে বাধ্য হয়েছি আমরা? এটা কৌশলগত রাজনৈতিক বাধ্যবাধকতা কি হতে পারে? মানে এইটা হলেও তো কৌশলগত রাজনৈতিক বাধ্যবাধকতা হলেও তো এটার জন্য এটা একটা চাপ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কিন্তু ক্রমাগত লড়াই করে যাচ্ছি। তাহলে আধিপত্যবাদ সবচেয়ে বেশি আসলে পৃথিবীতে কারা করে? তাহলে আমরা তো তাদের সাথেও আত্মমর্যাদা নিয়ে, আমরা মানে ভারতের সাথে যেমন আত্মমর্যাদা নিয়ে লড়াই করতে চাই, তার চোখে চোখ রেখে কথা বলতে চাই, পলিসি ওভাবে প্রণয়ন করতে চাই, আমেরিকার সাথে কি চাই? আমরা তো প্রত্যেকটা দেশের সাথে সমান পলিসি থাকবে। তাহলে তার কারোর জন্য তো আমার পলিসি দুর্বল হতে পারে না। একজনের জন্য স্ট্রং, আরেকজনের জন্য দুর্বল, এটা প্রত্যেকের জন্য সমান থাকবে। কিন্তু আমাদের সাথে যারা আমাদের যে অর্জন, আমাদের যে সংগ্রাম, এটাকে যারা রেসপেক্ট করেন, তাদের জন্য তো আমরা মানে
আমাদের জায়গা থেকে আমরা বেশি মনে করব যে তাদেরকে বন্ধু, কিন্তু রাজনীতিতে বা এই ডিপ্লোমেসির ক্ষেত্রে বন্ধু কথাটাকে যেভাবে আসলে লিটারেলি নিয়ে নেওয়া হয়, এটার ব্যাপারে আমার কিছু অবজারভেশন আছে। আর এই জায়গায় আমি বলবো যে সংসদের এই দক্ষিণ প্লাজায় এই আমেরিকার ককাস নির্মাণ এবং হচ্ছে দক্ষিণ প্লাজায় সেই ককাসদের সদস্যদের দিয়ে এই আয়োজিত এই অনুষ্ঠান, এইটা আমি বলবো যে ভিজুয়ালি আসলে ওই আপরাইজিং এর পরে আসলে এটা রিপ্রেজেন্ট করে না আপনি যে আরো একটা আমাদের। কথা বলেছিলেন জি জি যে পাকিস্তান যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহায়তা করেছিল 71-এ, এরকম হ্যাঁ, একটি বিষয় আপনি মেনশন করেছেন। মানে এটা আমার মেনশন করেন তো ফ্যাক্ট। আমি তো ফ্যাক্ট বলেছি যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, এবং একটা ধরেন এই অবজারভেশনটা আমি চিন্তা করেছি যে পলিটিক্যালি আপনি যখন একটা দেশের সাথে আপনি সার্বক্ষণিক, আপনাকে এক্সট্রা সময় ঘটেছে, সার্বক্ষণিক আপনি শত্রুতা বজায় রাখবেন কি না, এটা পুরাটাই ডিপেন্ড করে যে অপরপক্ষ প্রাক্তন যে তার অবস্থান সেটা থেকে সরে এসছে কিনা। কারণ আমেরিকা আসলে পুরো বিশ্বে তার যে কার্যক্রম, সেখান থেকে তো আমি দেখি না যে পুরো বিশ্বে তার কার্যক্রম থেকে এটা প্রতীয়মান হয় না যে তার আধিপত্যবাদী অবস্থান, তার সাম্রাজ্যবাদী অবস্থান, তার দখল। কিছুদিন আগেও ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার কিডন্যাপ করে জাস্ট তুলে নিয়ে গেছে, এবং ইরানে কি ধরনের হামলা করছে এটা তো আমরা দেখছি। সো আমার তার মানে আমেরিকার মানে অ্যাজ এ কান্ট্রি আমরা সম্পর্ক রাখবো, আমাদের সাথে দ্বিপাক্ষীয় নানান চুক্তি আছে, এগুলো বিশেষ করে মার্কিন চুক্তির ব্যাপারে তো আমাদেরকে আসলে কথা বলতেই হবে, কিন্তু আমরা দ্বিপাক্ষীয় চুক্তিগুলো আমরা সমতার ভিত্তিতে চাই। এটা আমেরিকা না, সবার ক্ষেত্রেই চাই। আমেরিকার ক্ষেত্রে আমাদেরকে বেশি সচেতন হতে হবে, সেখানে দুর্বল হয়ে যাওয়া আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। শেষ প্রশ্ন, আজ যদি একজন সাধারণ মানুষ জিজ্ঞেস করে আমি জুলাই করেছি কিন্তু কি পেলাম, জবাবে কি বলবেন? জুলাই করেছেন, আমরা সবাই মিলে জুলাই অংশগ্রহণ করেছি। জুলাই থেকে সবচেয়ে বড় পাওয়া যেটা, হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারা, এবং আউট অ্যান্ড আউট একটা সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে পেরেছি, এটা নিশ্চিত করতে পেরেছি আমরা। কিন্তু আমাদের অর্জনের জায়গা বাকি আছে। এই সংগঠনকে অবশ্যই অনুতপ্ত হতে হবে তার কর্মকাণ্ডের জন্য, এটাও ঘটাতে হবে। এবং আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি এবং প্রধান নেতা, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে, এটা হচ্ছে আমাদের সামনের কাজ। কিন্তু বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নেই, এটাই যথেষ্ট রাজনৈতিকভাবে আমাদেরকে চিন্তা করার জন্য আরো বেশি আমাদেরকে অনেক বেশি সুযোগ দেবে, এবং এটা আমি মনে করি যে এটা আমাদের সকলেরই মাথায় রাখা উচিত। বাকিটা আমি আরেকটু অ্যাড করি যে ডেমোক্রেটিক যে আমাদের ট্রানজিশন, এটার সাথে হতাশাকে মিলিয়ে ফেললে চলবে না। ডেমোক্রেটিক ট্রানজিশনে আপনি আপনার পার্টি নানানভাবে তর্ক বিতর্ক করবে, নানান রকমের বিএনপি, আমাদের সাথে আমরা মাঠে ময়দানে লড়াই হবে, কিন্তু এটা আওয়ামী লীগের সুযোগে করে দেওয়ার জন্য লড়াই হবে না। আওয়ামী লীগের প্রশ্নে এই যে জাতীয় ঐক্য, এইটা থাকবে, আমি মনে করি এটা আশাবাদী। ধন্যবাদ আপু, আজকে জুলাই নিয়ে আপনার স্মৃতিচারণ, জুলাই নিয়ে ভাবনা বা সাম্প্রতিক বিষয়ে আলাপ করার জন্য, খোলাখুলি আলাপ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি। দর্শক, শুধু একজন রাজনীতিবিদ নন, একজন জুলাই যোদ্ধা সামান্থা শারমিনকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।